বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ব্যস্ত ছাপাখানার শ্রমিকরা। নির্ধারিত সময়ের আগেই সব স্কুলে বই ছাপানোর আশাবাদ। সচেতনতার অভাব আর প্রয়োগ না থাকায় দেশে অহরহ ভাঙা হচ্ছে আইন। নজরদারির পাশাপাশি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা তাগিদ সংশ্লিষ্টদের। পৌর নির্বাচনের যোগ্য প্রার্থী বাছাইয়ে বিচার বিশ্লেষণে ব্যস্ত ভোটাররা। চলছে অনানুষ্ঠানিক গণসংযোগও। স্বাধীনতার 4 দশকে দেশের পুঁজিবাজারে প্রযুক্তিগত উন্নতি হলেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি এর আকারে। আস্থার সংকটে বিনিয়োগকারীরা, সমন্বিত পদক্ষেপের তাগিদ। এবং নিরাপত্তা ছাড়পত্র ছাড়া এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না কেউ। বিদেশ ভ্রমণের পর গ্রিন কার্ডধারীদেরও লাগবে এই অনাপত্তিপত্র। দুর্ভোগের আশঙ্কায় প্রবাসীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। আসছে নতুন বছর 2016। বছরের প্রথম দিনটি উদযাপন করা হয় পাঠ্যপুস্তক দিবস হিসেবে। ওই দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে এখন ব্যস্ত সময় পার করছেন দেশের 24টি ছাপাখানা শ্রমিকরা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃপক্ষ আশা করছে নির্ধারিত সময়ের আগেই দেশের প্রতিটি স্কুলে পৌঁছে দেওয়া হবে নতুন বই। শাফিন জাহিদের রিপোর্ট। মাতুয়াইলের আনন্দ প্রিন্টিং প্রেস, এগিয়ে চলছে বই মুদ্রণ ও বাধাইয়ের কাজ। দম ফেলারও যেন ফুরসত নেই এখানকার শ্রমিকদের। আগামী বছরের প্রথম দিনেই প্রতিটি শিক্ষার্থীর হাতে পৌঁছে দিতে হবে নতুন বই। যে বইয়ের গন্ধেই নতুন প্রাণের ছোঁয়া লাগবে দেশের 508টি উপজেলার 97,000-এরও বেশি স্কুলে। 2016 সালের শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত 4,44,00,000 শিক্ষার্থীর জন্য এ মাসের শেষ সপ্তাহের মধ্যেই পৌঁছে দেওয়া হবে প্রায় 34 কোটি বই, যেখানে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্যই থাকবে 11 কোটিরও বেশি বই আর অনুশীলন খাতা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আশা করছেন নির্দিষ্ট সময়ের আগেই প্রতিটি বিদ্যালয়ে পৌঁছে যাবে বই। এরই মধ্যে দেশের প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন, মাদ্রাসা ও এনজিও পরিচালিত স্কুলগুলোতে পৌঁছে গেছে 35% বই। এনসিটিভি যে দায়িত্ব পালন করছে বই ছাপানোর দায়িত্ব তাদের। আশা তো করি যে সময় রয়েছে আমরা সে সময়ের মধ্যে 100% বই পেয়ে যাব এবং পহেলা জানুয়ারি আমরা প্রতি বছর যেভাবে বই দিই সেভাবে বই ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে পারবো। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডও বলছেন জানুয়ারির 1 তারিখে নতুন বই বিতরণের মধ্য দিয়ে পাঠ্যপুস্তক দিবস উদযাপন করতে পারবে স্কুলগুলো। প্রাথমিক স্তরের বই পাঠ্যপুস্তকে আমাদের ইতিপূর্বে কিছুটা সমস্যা হয়েছিল, তা আমরা মোটামুটি সবকিছু ওভারকাম করে ফেলেছি। আমাদের মাধ্যমিক স্তরের বইগুলো যেরকম ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে, আর আমাদের বিশ্বাস যে প্রাথমিক স্তরের বইগুলো পৌঁছে যাবে। তারা বলছেন এ মাসের 25 তারিখ নাগাদ বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়া হবে নির্ভুল বই। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। সচেতনতার অভাব আর যথাযথ প্রয়োগ না থাকায় সমাজে বাড়ছে আইন না মানার প্রবণতা। শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণী পেশার মানুষের মধ্যেই এটি দেখা যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন আইনের শাসন বাস্তবায়নে নজরদারির পাশাপাশি পাঠ্যপুস্তকে এ সম্পর্কিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম। এটা যেন আইন ভাঙার প্রতিযোগিতা। সিগন্যাল না মেনে রাস্তায় চলাচল, ওভারব্রিজ থাকার পরও জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় ব্যারিকেড পার হওয়া, ফুটপাতে মোটরসাইকেল চালানো নিষেধ হলেও অবাধে চালানো, পাবলিক প্লেসে ধূমপান নিষেধ থাকা সত্ত্বেও ধূমপান। সরকারের দায়িত্বশীল মন্ত্রী, সচিব, সংসদ সদস্য, পুলিশ, সাংবাদিক, শিক্ষিত এবং অশিক্ষিত সব শ্রেণী পেশার অল্প কিছু মানুষকে প্রতিনিয়তই আইন ভাঙতে দেখা যায়। ব্রিজের উপর দিয়ে বেশিরভাগ আসি, আজকে ফাঁকা তো এই জন্য চলে আসলাম আর কি। রুলস ভাঙাই হচ্ছে মানুষের একটা নিয়মের মধ্যে পড়ে গেছে। আইনের প্রতি মানুষের আস্থা থাকে না, তখন এগুলো করতে বাধ্য হয়। না, অ্যাকচুয়ালি এটা উচিত না। তাই এর ফলে উৎসাহিত হচ্ছেন যারা আইন ভাঙতে চান, আর নিরুৎসাহিত হচ্ছেন আইন মান্যকারীরা। বিশেষজ্ঞরা বলছেন উচ্চ পর্যায়ের কারো কারো আইন না মানার প্রবণতা থেকে শুরু করে আইন প্রয়োগের শৈথিল্য, শহরে বসবাসের নিয়ম সম্পর্কে অজ্ঞতার কারণেই এসব ঘটছে। আইন অমান্য করার কারণে কোনো একজন মেজর জেনারেল সাহেবের বা কোনো একজন সেক্রেটারি সাহেবের, কোনো একজন মন্ত্রী সাহেবের গাড়ি থামিয়ে দেয়, সে হয়তো দেখা যাবে উল্টো ওই লোকের চাকরি হয়তো নিয়ে টান দিয়ে দিবে। আপনি কাজের গরু কেতাবে আছে, গোয়ালে নেই, আপনি লিখে আছেন এখানে এটা করা যাবে না, এটা করা যাবে না, কিন্তু এটার কোনো প্র্যাকটিসই নাই।
তাই আইন না মানার সংস্কৃতি থেকে নিষ্কৃতি পেতে পাঠ্যপুস্তক সহ সার্বিক বিষয়গুলো সামনে তুলে ধরার আহ্বান জানান বিশেষজ্ঞরা। পাঠ্যপুস্তকের আওতার মধ্যে এই যে সিভিক সেন্স কিভাবে ডেভেলপ করা সেটা থেকে শেখানো হয়, যে মূল্যবোধটাই সমাজে সংহতি তৈরি করবে এবং এই সুখবাদ থেকে আত্মত্যাগের মূল্যবোধটাকে প্রতিষ্ঠিত করবে। আইন মানার উদাহরণ সৃষ্টি করা ও কঠোর হস্তে আইনের শাসন বাস্তবায়নের মধ্য দিয়ে সমাজে আইন মানার সংস্কৃতি চালু হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 30 ডিসেম্বরে দেশের 234টি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এলাকায় যোগ্য প্রার্থী বাছাইয়ে এখন বিচার বিশ্লেষণে ব্যস্ত ভোটাররা। অন্যদিকে কোথাও কোথাও অনানুষ্ঠানিকভাবে গণসংযোগ করছেন প্রার্থীরাও। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আছেন রিপোর্টার রামিম হাসান। নির্বাচনের প্রস্তুতির সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রামিম, আমি দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের সেই সোনারগাঁও পৌরসভা সেখানে, এবং ইতোমধ্যে কিন্তু আপনারা জানেন যে গতকালকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ইতোমধ্যে বিভিন্ন প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন এবং এখানেও কিন্তু বেশ কয়েকজন চেয়ারম্যান পদের জন্য লড়ছেন। সেখানে আওয়ামী লীগ বিএনপির প্রার্থীরা যেমন রয়েছে এবং অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু এই চেয়ারম্যান পদের জন্য অর্থাৎ মেয়র পদের জন্য তারা কিন্তু লড়বেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে অবস্থা, এখানে মূলত যে বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন এখানকার প্রার্থীরা সেটি হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, অর্থাৎ রাস্তাঘাটের কিছু সমস্যা রয়েছে এই পৌরসভাতে। তো এই বিষয়টিকে প্রার্থীরা যেমন প্রাধান্য দিচ্ছেন, পাশাপাশি ভোটাররা যাদের সঙ্গে এখন পর্যন্ত কথা বলেছি তারাও কিন্তু এই বিষয়টিকেই মূলত প্রাধান্য দিচ্ছেন এই নির্বাচনকে সামনে রেখে, যে এই নির্বাচনে যারাই আসবেন মেয়র প্রার্থী হিসেবে তারা যেন এই বিষয়গুলো খেয়াল রাখেন, সেগুলোই মূলত তারা বলছেন। আর গণসংযোগের বিষয়টি আমি একটু জানিয়ে রাখি, আগামী 9 তারিখের আগে কিন্তু আনুষ্ঠানিকভাবে কেউই গণসংযোগ চালাতে পারবে না। এই কারণে কিন্তু এই এলাকাতে আমি কোনো রকম গণসংযোগের যেই অবস্থা সেটি কিন্তু দেখিনি, অর্থাৎ গণসংযোগ এখন পর্যন্ত শুরু হয়নি, যেহেতু নির্বাচনের যেই আচরণবিধি সেখানে লেখা আছে ভোটের দিনের 3 সপ্তাহ আগে পর্যন্ত কেউ কিন্তু গণসংযোগ চালাতে পারবে না। তবে এখনো পর্যন্ত যারা প্রার্থীরা রয়েছেন তারা নিজেদের মধ্যে বৈঠক টৈঠক করে এখন তাদের সময় পার করছেন। তো এখানে যারা ভোটার রয়েছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলি। আচ্ছা, আপনারা ভোট দিবেন, সামনে যে লোকসভা নির্বাচন আসছে, সেখানে কোন বিষয়গুলো মূলত আপনারা খেয়াল রাখবেন? আমরা খেয়াল রাখবো যে আমাদের রাস্তা পৌরসভা যে রাস্তাঘাট আমরা চাই সুন্দরভাবে যাতে চলাচল হয়, মানুষ শান্তি পায়, যাতে আমাকে সুষ্ঠু মতন চলতে পারে, এটি আমরা কামনা করি। এই যে 5 বছর চলে গেল, কোনো রাস্তাঘাটের কাজ নাই, কোনো কিছু নাই, মানে চলতে পারে না, মানুষ এত কষ্ট করে আসা যাওয়া রাস্তাঘাটে একটা কিন্তু আমাকে চলা খুব কষ্ট মানুষের, জনগণের কোনো ঠিক মতো চলতে পারে। আর এবার তো দলীয় ভিত্তিতেও নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে, তো আপনারা কি এই দল ভিত্তিক নির্বাচনকে প্রাধান্য দিবেন নাকি এলাকার সমস্যাগুলোকেই প্রাধান্য দিবেন? সমস্যা অনুসারে নিয়ে আমরা জনগণকে ভোট দেবো, সরকার যারা প্রার্থী মনে করতেছে আমরা সেরকম। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে একজন ভোটারের সঙ্গে এবং তিনি যে বিষয়টি বললেন, এবং এখানে কিন্তু আমরা অনেকের সাথে কথা বলেছি, মূলত বিষয়গুলো সেভাবে আসছে এবং প্রার্থীদের সঙ্গে কথা বলেও যে বিষয়টি তারা বলছেন যে দলীয় ভিত্তিতে নির্বাচন হলেও তারা সবার দ্বারে দ্বারে যাবেন এবং দলমত নির্বিশেষেই তারা ভোট চাবেন এবং তারা প্রত্যাশা করেন এলাকার উন্নয়নের মাধ্যমে যেই দলীয় মনোনয়ন তাদেরকে দেয়া হয়েছে, দলের যেই ইমেজ সেটিকে রক্ষা করার জন্যই তারা মূলত কাজ করবেন। তো এখানে আমরা আরও একজনের সঙ্গে একটু কথা বলি। আপনারা তো সামনে তো ভোট আসছে, তো এক্ষেত্রে কোন বিষয়টিকে আপনারা প্রাধান্য দিচ্ছেন, এই যে দলীয় ভিত্তি নাকি এলাকার সমস্যা? ব্যাপার হচ্ছে আমাদের বর্তমান মেয়র অতীতে যা কার্যক্রমে জড়িত ছিল, আমি মনে করি সে 3 জন থেকে 10 জন। বিষয়টিকে প্রাধান্য দিবেন এই সামনে নির্বাচনে, দল নাকি আপনার এলাকার সমস্যা? আমাদের এলাকার উন্নয়নের জন্য আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের ফজলে রাব্বি সাহেবকে মনোনীত করে, যারা কাজ করবে তাদেরকেই তো প্রাধান্য দিবেন। জি, আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন এখানকার যে বিভিন্ন যে মানুষজনের সঙ্গে কথা বললাম তাদের কাছ থেকে যে বিষয়গুলো আসছে, তারা কিন্তু দলের বিষয়টিকেও খেয়াল রাখবেন এবং পাশাপাশি স্থানীয় যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে যারা প্রাধান্য দিবেন তাদেরকেই মূলত তারা নির্বাচিত করবেন বলে আমাদেরকে জানিয়েছে। তো মোটামুটি এখন পর্যন্ত এই পৌরসভা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ভোটারদের চিন্তা ভাবনা এবং আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে সেখানকার প্রস্তুতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রামিম হাসান। এদিকে রাজশাহীর নওহাটা পৌরসভায় প্রার্থীরা বিভিন্ন স্থানে ভোটারদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রাকিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব,
সজল, আপনি জানেন যে আমরা এখন আছি রাজশাহী নওহাটা পৌরসভা এলাকায় এবং আপনি ইতিমধ্যেই এর আগে আমরা বিভিন্ন জায়গায় শুনছিলাম যে আসলে পৌরসভা নির্বাচন নিয়ে বেশ একেবারেই প্রত্যেকটা এলাকায় জমজমাট একটা অবস্থা, ঠিক রাজশাহীর নওহাটা এলাকাতেও একই অবস্থা রয়েছে এবং আপনি জানেন যে আগামী 13 তারিখ এবং 9 তারিখের আগে প্রার্থীরা জনসংযোগে নামতে পারবেন না। কিন্তু আপনাদেরকে বলে রাখি যে ইতিমধ্যেই কিন্তু আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, সে কারণে প্রার্থীরা তারা নিজ নিজ এলাকায় নিজেদের আত্মীয় স্বজন এবং আশপাশের এলাকাতে তারা কুশলাদি বিনিময় করছেন। তারা আসলে বলছেন যে হচ্ছে আসলে তারা প্রার্থী নির্বাচিত হয়েছেন এবং তারা হচ্ছে নির্বাচন করতে যাচ্ছেন, যার কারণে তারা দোয়া চাচ্ছেন যে আসলে কিভাবে তারা আসলে ভোট করবেন এবং তারা যেন বিজয়ী হতে পারেন, সে কারণে সকলের কাছে দোয়া যাচ্ছেন। এছাড়া সজল আমরা এখানে দেখতে পেয়েছি আসার পরে বেশ কয়েকজন প্রার্থী তারা এখানে আশপাশের এলাকার মানুষের সাথে কুশলাদি বিনিময় করেছেন এবং দেখার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন আসলে কোন জিনিসগুলো আসলে এখানে যারা সাধারণ মানুষ আছেন, গ্রামবাসীরা আছেন তাদের প্রয়োজন। এতদিনে আসলে তাদের যেই বিষয়গুলো আসলে এখনো সমাধান হয়নি, সুরাহা হয়নি, সেই জিনিসগুলো জানার চেষ্টা করছেন এবং এই প্রার্থীরা কিন্তু আমরা তাদের সাথে কথা বলেছি যে তারা এখনো পর্যন্ত আসলে পুরোপুরি জনসংযোগে নামতে পারেননি এবং যেহেতু 13 তারিখে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং তারপরে নির্বাচন কমিশনের বিধি অনুসারে তারা জনসংযোগে নামবেন, কিন্তু তারপরে আমরা দেখেছি যে তাদের পোস্টারগুলো বিভিন্ন জায়গায় তারা লাগিয়েছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মানুষকে বলছেনও। এবং আরো কিছু বিষয় জানিয়ে রাখি যে এখানে 4 জন প্রার্থী রয়েছেন, বিএনপি মনোনীত আছেন, জামাতে স্বতন্ত্র আছেন এবং আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনীত একজন আছেন এবং আওয়ামী লীগ বিরোধী একজন রয়েছেন বা এবং এই সাথে সাথে আপনাদেরকে আরো বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে সজল রাজশাহীর নওহাটা এলাকায় বেশ কিছু সমস্যা রয়েছে, তারা কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে সেই বিষয়গুলো শুনছে এবং নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবেও তারা চেষ্টা করছে সেগুলো বাস্তবায়ন করার জন্য। এবং এখানে একটা প্রার্থীরা একটা ইস্তেহার তৈরি করারও চেষ্টা করছে, আমি তাদের সাথে যখন কথা বলছিলাম তারা সেই জিনিসগুলো জানাচ্ছিল। তো সজল, এই ছিল নওহাটা পৌরসভায় আমার কাছে সর্বশেষ তথ্য। রাজশাহীর নওহাটা পৌরসভা থেকে সেখানকার নির্বাচনের প্রস্তুতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন 13 ডিসেম্বরের মধ্যে প্রত্যাহার করা না হলে গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ একথা বলেন। তিনি আরো বলেন, পৌরসভা নির্বাচনে বিএনপি জয়লাভ করতে পারবে না জেনেই অপপ্রচার চালাচ্ছে। দলীয় প্রার্থীর বিপক্ষে আওয়ামী লীগের কোনো ব্যক্তি বিদ্রোহী হিসাবে নির্বাচনে অংশ নেবে না। আমরা আশা করি যে 13ই ডিসেম্বরের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগেই আমাদের দলের সিদ্ধান্তের বাইরে দলের ভিতরে যে সকল ব্যক্তিরা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা সকলেই প্রত্যাহার করে নেবেন। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি 80% পৌরসভায় জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর মঈন খান উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। ফলাফলের ব্যাপারে জনগণ ভোট দিতে বলে 80% উপরে আশাবাদী, আর জনগণ ভোট দিতে না পারলে এটা শূন্যের কোঠায় হতে পারে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য যে নির্বাচন কমিশন ব্যস্ত থাকে, তাদের কাছে আচরণ বিধির অভিযোগ এক ধরনের পরিহাস। রাজধানীর গুলশান লেক সংলগ্ন এলাকায় দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সকালে রাজুক চেয়ারম্যান জিএম জয়নাল আবেদিন ভুইয়ার নেতৃত্বে এই অভিযান শুরু হয়। অবৈধ দখল হওয়া 21 শতক জমির ওপর তৈরি টিন শেডের বাড়িগুলো উচ্ছেদ করা হচ্ছে। দখলকৃত জমি উদ্ধারে প্রধানমন্ত্রী এবং হাইকোর্টের নির্দেশে জলাধার সংরক্ষণ আইন 2000 অনুসারে এই অভিযানে নেমেছে রাজুক। রাজুক চেয়ারম্যান ছাড়াও সেখানকার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। টিন শেডে বসবাসকারীরা অভিযোগ করেন, পূর্ব কোনো নির্দেশনা ছাড়াই এই অভিযান পরিচালনা করছে রাজুক, আর সে কারণে তাদের অনেক মালামাল নষ্ট হচ্ছে।
তবে রাজুক এই অভিযোগ নাকচ করে বলছে আগে থেকেই তাদের নির্দেশনা দেয়া হয়েছিল। আদালতেরও নির্দেশ আছে যে জলাধার আইন 2000 এটা কোনোভাবে বিঘ্নিত করা চলবে না। যারা যারা এই আইন অমান্য করেছে আমাদের এই লেক এলাকায়, আমরা অবৈধভাবে যারা এইসব আইনটাকে লঙ্ঘন করে যারা স্থাপনা নির্মাণ করছে বা করার উদ্যোগ নিচ্ছে, আমরা সেগুলো উচ্ছেদের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অথবা যে কোনো উচ্ছেদ কার্যক্রম আইনানুগভাবে আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে এগুলো ক্লিন করব। স্বাধীনতার পর গত 4 দশকে দেশের 2 পুঁজিবাজারে লেনদেন ও ব্যবস্থাপনা কাঠামোয় প্রযুক্তিগত উন্নতি হলেও কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন আসেনি এর আকারের। বিশ্লেষকদের মতে 1996 ও 2010 সালে 1.5 দশকের মধ্যে বড় দুটি বিপর্যয়ের পর আস্থার সংকটে ভুগছেন বিনিয়োগকারীরা। তারা বলছেন, ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুঁজিবাজারে সক্রিয় করতে টেকসই নীতিমালার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক ও বাজার নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। মূলত 90-এর দশকে অর্থনীতির বিকাশের সাথে পুঁজিবাজারের আকার বড় হতে থাকে। বাজার নিয়ন্ত্রণে 1993 সালে গঠিত হয় সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। এরপরেও 1996 সালে বড় বিনিয়োগকারীদের কারসাজিতে প্রথম ছন্দপতন হয় পুঁজিবাজারে। 4 দশকে শেয়ার বাজারের উত্থান পতনের ইতিহাসে কাগজের সার্টিফিকেট লেনদেন থেকে বেরিয়ে 2 পুঁজিবাজার এসেছে স্বয়ংক্রিয় লেনদেনে। সবশেষ 2 পুঁজিবাজারকে ডিমিউচুয়ালাইজেশন করা হয়। তবে বাজার কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিশন এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হলেও রাঘব বোয়ালরা ধরাছোঁয়ার বাইরে থাকায় আস্থা হারিয়েছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। রিসেন্টলি দেখেছি 2-1 জনকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু এটা ছাড়াও যারা এই পুঁজিবাজারে বাজে খেলা খেলেছে তাদেরকে কিন্তু এখনো ওইভাবে আমরা বিচারের আওতায় আনতে পারছি না। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা সরকারের বা পরিস্থিতির সকলেরই দায়িত্ব এই যে একটা আস্থাশীল অবস্থা থাকলেই মানুষ আস্তে আস্তে বিনিয়োগে যেতে পারবে। এদিকে 2 পুঁজিবাজার ও নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি কে পুনর্গঠন করা হলেও সংস্কার কার্যক্রমের দক্ষতা এবং সমন্বয়ের অভাব আছে বলে মনে করেন বিশ্লেষকরা। দক্ষ লোকবল দরকার, তাদের ইনফ্রাস্ট্রাকচারটাও সেভাবে থাকতে হবে। যে গতিতে দরকার রিফর্মগুলি সেই গতিতে ইমপ্লিমেন্ট করা হয় না। ইমপ্লিমেন্টটা করার পথে যেগুলি বাধা আসে সেগুলি অতিক্রমণের জন্য যথাযথ প্রয়াস দেওয়া হয় না। এছাড়া বাজার চাঙ্গা করতে মার্চেন্ট ব্যাংক ও মিউচুয়াল ফান্ডগুলোর মূলধন বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের ইতিবাচক ভূমিকা চান বিশেষজ্ঞরা। বিভিন্ন মার্চেন্ট ব্যাংকের অথবা ব্রোকারেজ হাউসগুলিকে নতুন করে বিনিয়োগ করার সুযোগ দিতে হবে এবং তাদেরকে মার্জিন সুবিধা দিতে হবে। বাংলাদেশ ব্যাংকে একটু পজিটিভ রোল প্লে করতে হবে। পুঁজিবাজারের পরিসর বাড়াতে আরো বেশি সরকারি প্রতিষ্ঠান তালিকাভুক্তির পাশাপাশি বহুজাতিক কোম্পানি শেয়ার বাজারে আনতে আইন করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। চীনের সাংহাই নগরীর আদলে চট্টগ্রামের আনোয়ারায় গড়ে তোলা হবে চায়না সিটি। সরকারিভাবে বরাদ্দ দেয়া হচ্ছে 774 একর জমি। এবং ছোট ফেনী নদীর বন্যার পানিতে এখনো তলিয়ে আছে 3 জেলার হাজার হাজার হেক্টর ফসলি মাঠ। নির্বিকার পানি উন্নয়ন বোর্ড। আমনের ক্ষতি পোষাতে দিশেহারা কৃষক। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মুদ্রা ও মানব পাচারকারী চক্রের এক পাকিস্তানি নাগরিক সহ 6 জনকে আটক করেছে র্যাব। এ সম্পর্কে প্রেস ব্রিফ চলছে উত্তরার র্যাবের প্রধান কার্যালয়। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এবং আউটপাস তৈরির জন্য যে সকল পুলিশ ক্লিয়ারেন্স সহ দূতাবাসের যে সকল ডকুমেন্টস করার জন্য সিল তৈরি করা হয় সবগুলি সিলই তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এবং তাদের দেওয়া তথ্য মতে পরবর্তীতে আমরা আরও 3 জনকে আটক করতে সক্ষম হই, যাদের মধ্যে আছে কামরুল ইসলাম, মোহাম্মদ সুফিয়ান এবং মামুনুর রশিদ, এবং তাদের কাছ থেকে আরও প্রায় 30 লক্ষ জাল রুপি সহ অন্য অন্য আনুষঙ্গিক কাগজপত্র সহ বিদেশি মুদ্রাও উদ্ধার করা হয়। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বেসিক্যালি আমরা এখানে উদ্ধার করেছি প্রায় 1 কোটি ভারতীয় জাল রুপি এবং তাদের জিজ্ঞাসাবাদের প্রাথমিকভাবে যেটা দিয়েছে যে এই জাল রুপিটা
সাধারণত তারা পাকিস্তানি প্রোডাকশন করে এবং আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে এই জাল রুপিগুলি যে অরিজিনাল যে রুপি আছে তার সঙ্গে কোনো অংশই কম না এবং যে কোনো ক্ষেত্রেই কিন্তু এটাকে আইডেন্টিফাই করা ইট ইজ টু ডিফিকাল্ট। আমরা ইতিমধ্যে কথাও বলেছি যে এটা খুব সূক্ষ্মভাবে তৈরি করা এবং এই চক্রটি যেভাবে কন্ট্রোল করে আমরা যতদূর তাদের সঙ্গে কথাবার্তা বলে জানতে পেরেছি যে আন্তর্জাতিক মাফিয়া ডন দাউদ ইব্রাহিম মূলত এই জাল রুপি এবং অন্যান্য বৈদেশিক মুদ্রাটা জাল করে বিভিন্ন দেশে প্রেরণ করে এবং সেই টাকা কিন্তু পরবর্তীতে আবার সেখানেই চলে যায় এবং তার 4 জন সহযোগীর নাম আমরা পেয়েছি, তারা পাকিস্তানেই থাকে, যেমন আসলাম, সুফিয়ান, আরিফ, জাভেদ এবং হানিফ, এই 4 জন থাকে ওইখানে। সাধারণত প্রাথমিক পর্যায়ে পাকিস্তানে এই জাল রুপিটা তৈরি হয় এবং পরবর্তীতে আসলে এটাকে জাল রুপি তৈরি করলেই হয় না, এটা কেরিয়ার প্রয়োজন হয় যে কারা এটাকে সাধারণত নিয়ে আসবে, সেক্ষেত্রে একটা কেরিয়ারও তারা ঠিক করা হয় এবং বাংলাদেশে একটি সংঘবদ্ধ চক্র আছে যারা এই পুরা জিনিসটা কন্ট্রোল করে বাংলাদেশে আসার পরে এবং অন্যান্য স্টেজ বাই স্টেজ এটা ভারতে চলে যায় ম্যাক্সিমাম অংশ এবং কিছু অংশ বাংলাদেশেও কনজিউম হয়। যেহেতু আমাদের দেশে বাংলাদেশ থেকে কিন্তু অনেক নাগরিক পার্শ্ববর্তী দেশে বিভিন্ন কারণে গমন করে থাকে, সেক্ষেত্রে তাদের কাছে এটা বড় একটি মার্কেট এবং যেহেতু আমরা সচরাচর বৈদেশিক মুদ্রা অনেকেই ব্যবহার করি না, সেক্ষেত্রে তারা কিন্তু এখানে প্রাথমিকভাবে কখনোই আইডেন্টিফাই করতে পারবে না যে এটা কি জাল না অরিজিনাল রুপি। সেক্ষেত্রে এটার একটা মার্কেট তারা এখানে সৃষ্টি করেছে ইতিমধ্যেই। এখন এই সম্পূর্ণ কাজের মধ্যে কিন্তু এয়ারপোর্টেও আছে কিছু ব্যক্তি আছে, তারা সার্বক্ষণিকভাবে এই ট্রান্সপোর্টেশনটা যাতে সূক্ষ্মভাবে হয়, কোনো রকমের আইনি জটিলতার মধ্যে যাতে না পড়ে, সেক্ষেত্রে কিন্তু তারা সহায়তা করে। এমন একজনকেও আমরা এখানে আটক করেছি। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মুদ্রা ও মানব পাচারকারী চক্রের এক পাকিস্তানি নাগরিক সহ 6 জনকে আটক করেছে র্যাব। এ বিষয়ে উত্তরে র্যাবের প্রধান কার্যালয়ে ব্রিফ করছিলেন র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নিরাপত্তা ছাড়পত্র ছাড়া এখন থেকে আর কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না, এমনকি ভিসামুক্ত দেশগুলোর নাগরিকদেরও ছাড়পত্র ছাড়া প্রবেশ করতে দেবে না বলে নির্দেশনা জারি করেছে মার্কিন সরকার। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও এতে অনেক গ্রিন কার্ডধারী প্রবাসীকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে দুর্ভোগ পোহাতে হবে বলে মনে করছেন প্রবাসী বাঙালিরা। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্যারিস হামলার মতো অপ্রীতিকর ঘটনা এড়াতে সে দেশে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে মার্কিন সরকার। হোয়াইট হাউসের দেয়া এক নির্বাহী আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধাপ্রাপ্ত দেশগুলোর নাগরিকদের এখন থেকে সে দেশে প্রবেশে ছাড়পত্রের প্রয়োজন হবে, আর এই ছাড়পত্র নিতে হবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ থেকে। এমনকি গ্রিন কার্ডধারীদেরও বিদেশ ভ্রমণের পর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে এই ছাড়পত্র লাগবে। কোনো ক্ষেত্রে হয়তো এয়ারপোর্টে দেখা যাবে যে আপনার তারা ফিঙ্গারপ্রিন্টিংও নিচ্ছে, অতিরিক্ত প্রশ্ন করা হতে পারে। অনেকেই দেখা যায় যে যারা জেনুইন বিজনেসম্যান তারা ফ্রিকোয়েন্টলি বিভিন্ন দেশে ট্রাভেল করছে, ওই সমস্ত লোকের পক্ষে মিডল ইস্টে ট্রাভেল করা মানে পার্ট অফ দেয়ার জব, পার্ট অফ দেয়ার বিজনেস, কিন্তু ওই ধরনের লোকদেরকেও হয়তো কোশ্চেনিং করা হবে। তবে নিরাপত্তার খাতিরে নেওয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। যদিও আমাদের জন্য একটু কষ্ট হবে, এক্সট্রা টাইম লাগবে, তারপরেও এটা আমি মনে করি সিকিউরিটির জন্য এটা ভালো, খুব ভালো হয়েছে, আইনটা খুব ভালো হয়েছে, এটা আমি পছন্দ করি আইন, আমি এটার পক্ষে আইন। আর নির্বাহী নির্দেশ অনুযায়ী এয়ারলাইন্স কর্তৃপক্ষকেই যাত্রীদের ছাড়পত্রের বিষয়টি নজরে রাখতে হবে। ছাড়পত্র ছাড়া যাত্রী বহন করলে এয়ারলাইন্স কোম্পানিকে $50,000 জরিমানারও বিধান করা হয়েছে। সময় সংবাদ, নিউ ইয়র্ক। চীনের সাংহাই নগরীর আদলে চট্টগ্রামের আনোয়ারায় গড়ে তোলা হবে বিশেষ বাণিজ্যিক এলাকা চায়না সিটি। দেশটির সহায়তায় কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল নির্মাণের পাশাপাশি চলবে এই সিটি বাস্তবায়নের কাজও। এক্ষেত্রে এই বাণিজ্যিক এলাকা গড়ে তোলার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রায় 774 একর জমিও দেওয়া হচ্ছে। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রায় 8,000 কোটি টাকা খরচ করে কর্ণফুলী নদীর তলদেশে হতে যাচ্ছে দেশের প্রথম এবং একমাত্র যানবাহন চলাচলের পথ বা টানেল। সম্ভাব্যতা যাচাইয়ের পর সম্প্রতি একনেকি এই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
শেষ হয়েছে চুক্তি প্রক্রিয়াও। নগরী পতেঙ্গা এলাকার 15 নম্বর ঘাট থেকে শুরু হবে এই টানেল, আর 3140 মিটার দৈর্ঘ্যের এই টানেল শেষ হবে আনোয়ারায়। আর এখানেই গড়ে উঠবে চায়না সিটি নামের বিশেষ অর্থনৈতিক জোন। আমরা তাদেরকে অ্যাকসেপ্টেন্সের বিষয়টা আমাদের সরকারের বিবেচনাধীন আছে। আমরা এগুলো প্রপোজাল প্রাইম মিনিস্টার্স অফিসে পাঠিয়েছি একটা প্রক্রিয়াকরণ কমিটি গঠন করার জন্য। তাদের একটা চিন্তা চেতনা নিয়ে তো আসছে, তারা এখান থেকেই তারা চায়নাতে এক্সপোর্ট করবে এবং অন্যান্য জায়গায় কিন্তু তারা এক্সপোর্ট করবে, ওই হিসেব মাথায় রেখে কিন্তু তারা কিন্তু আসছে। এই টানেল নির্মাণ হলে সারা দেশের সাথে কক্সবাজার জেলা এবং দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার চিত্রই পাল্টে যাবে। একই সাথে এখানে গড়ে উঠবে শতভাগ রপ্তানিমুখী অন্তত 350 শিল্প কারখানা। কোরিয়ান ইপিজেড, কাপকো, সিএফএল এর মতো যেসব কারখানাগুলি আছে, এই কারখানাগুলি যাতায়াতের জন্য এবং জনগণ আসার জন্য এবং খুব দ্রুত সম্ভব খুব কম সময়ের মাঝে তারা এই টানেলের মাধ্যমে চলে আসতে পারবে। এই টানেল আমাদের এই উদ্দেশ্যকে, এই শিল্পায়নকে আরো ত্বরান্বিত করবে। আর কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের পাশাপাশি চীনের জন্য বিশেষ অর্থনৈতিক জোন গড়ে তুলতে শুরু হয়েছে ভূমি হস্তান্তরের কাজও। ভৌগোলিক এবং প্রকৃতিগত কারণে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে চট্টগ্রামের স্থানটি, যে কারণে উন্নত সবগুলি দেশ এখানে বিনিয়োগ করতে আগ্রহী। তাই সংশ্লিষ্টরা বলছেন আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে এখানে বিনিয়োগ সম্ভব হলে পুরো বাংলাদেশের অর্থনীতি চিত্রেই পাল্টে যাবে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর 15 নম্বর ঘাট থেকে কমল দে, সময় সংবাদ। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলমারি গ্রামে পরিত্যক্ত কাঠ, বাঁশ ও বেত দিয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন শিল্পকর্ম। চাহিদা থাকায় এসব আসবাবপত্র ও উপকরণ বিক্রি হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। এসব শিল্পকর্মের উপর নির্ভর করে ওই গ্রামের 2 শতাধিক পরিবার এখন স্বাবলম্বী। তাদেরই গল্প নিয়ে একটি রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। গত 4 মাসেও ছোট ফেনী নদীর বন্যার পানি নিষ্কাশন না হয় এখনো তলিয়ে আছে ফেনী সহ আশপাশের 3 জেলার হাজার হাজার হেক্টর ফসলি জমি। এতে রবি শস্য বুনেও আমনের ক্ষতি পোষাতে পারছে না হাজার হাজার কৃষক। কৃষি বিভাগ বলছে পানি নিষ্কাশন করা ছাড়া কোনো উপায় নেই। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড বরাবরের মতোই এখনও নির্বিকার। জুলহাস তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন বখতিয়ার মুন্না। 2007 সালে ছোট ফেনী নদীর ভাটিতে ফেনীর সোনাগাজীর সাগরের মোহনায় 60 দশকের তৈরি রেগুলেটরটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। সেই থেকে প্রতিদিন সাগরের লবণাক্ত পানির জোয়ার ভাটার সাথে আসা পলিতে ভরাট হয়ে যায় নদীটি। আর লবণাক্ত পানির কারণে এই নদী নির্ভর কৃষকদের কাছে আমন ফসলই হয়ে ওঠে একমাত্র ভরসা। চলতি বছরের মার্চ মাসে নদীটির ভাটিতে বাদ দিয়ে নোয়াখালীর মুসাপুরে কার্যক্রম শুরু হয় নতুন রেগুলেটরের। তবে নদী ভরাট, মাছের ঘের সহ নানা প্রতিবন্ধকতার কারণে নদীর পানি নিষ্কাশন প্রায় বন্ধ। খালগুলা মানুষের ফুরে লাগছে, নদীটা ভরাট হয়ে গেছে, জুলাই মাসে বন্যা হয়েছে, এখনো আমাদের জমিতে পানি। আমাদের এই অঞ্চলের কৃষক আমন ধান মার খাইছে, কোনো ধান পান কিছু হয় নাই। আমরা কৃষকেরা তো চোখে মুখে ফল দেখতেছি না, এখন আমরা আন্দাজ দেখতেছি খালি। ফেনী জেলা কৃষি কর্মকর্তা মনে করেন পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হলেই কৃষকদের এই ক্ষতি কমে আসবে। কর্তৃপক্ষ যদি পানি নিষ্কাশনের কার্যক্রম হাতে নেন তাহলেই এই ক্ষতি ভবিষ্যতে কমিয়ে আনা সম্ভব। গত 5 বছর ধরে নদী খননের প্রতিশ্রুতি দেয়া হলেও আজও তা বাস্তবায়ন করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। কানেক্টিং খালগুলান পুনঃখনন করার জন্য আমরা একটা কর্মসূচি নিয়েছি, এটা প্রস্তাব আকারে আমাদের মন্ত্রণালয়ে গেছে। আশা করি যে এটা অনুমোদন হলে আমরা এই কাজগুলো করতে পারব। চলতি বছর বন্যা ও জলাবদ্ধতায় ছোট ফেনী নদী নির্ভর ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার 8টি উপজেলায় ক্ষতির মুখে পড়েছে 10,000 হেক্টরেরও বেশি ফসলি জমি। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। গোপালগঞ্জে দুর্বৃত্তদের হামলায় নিহত একই পরিবারের 2 শিশু হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে র্যাব 8 এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকালে সদর উপজেলার ভোজরগাতি গ্রামে পরিদর্শন করেন তারা। এদিকে শিশু দুটির লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। শিশু দুটির বাবা মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। গতকাল রাতে ভোজরগাতি গ্রামে মা কুলসুমের সাথে বসে খাবার খাচ্ছিল শিশু রাইহান ও রইস।
এ সময় বাড়িতে ঢুকে কুলসুমকে বেঁধে তার সামনেই 2 সন্তানকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে শিশুদের বাবা মাদ্রাসা শিক্ষক মাওলানা ইউসুফ সর্দার ঘরে ফিরে শিশুদের লাশ দেখে পুলিশে খবর দেন। কক্সবাজার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল ইসলামের পায়ের রগ শিবির কর্মীরা কেটে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল রাশেদ জানান, গতকাল সন্ধ্যা 7টার দিকে শহরের হাসপাতাল সড়ক এলাকা থেকে ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলামকে জেলা জামায়াতের কার্যালয়ে তুলে নিয়ে যায় শিবির কর্মীরা। এ সময় তাকে ব্যাপক মারধর করে ডান পায়ের রগ কেটে দেওয়া হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে জেলা জামায়াতের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্রলীগ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শিবিরের কিছু সন্ত্রাসী, চিহ্নিত সন্ত্রাসী, ওরা মুখে কাপড় বেঁধে এসে তার উপর অতর্কিত হামলা চালায়। রাজীবকে তার ওই কর্মস্থল থেকে বের করে এবং তাকে নাকে এবং তার পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে ওই জামাত শিবিরের গোলাঙ্গারদের, চিহ্নিত সন্ত্রাসীদের আইনের হাতে গ্রেপ্তার পূর্বক আইনের হাতে সুপর্দ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সংবাদে আরো থাকছে। ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলায় হতাহতের ঘটনায় এখনো কোনো মোটিভ খুঁজে পায়নি পুলিশ। সন্দেহভাজনদের বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার। রেলপথ মন্ত্রণালয় ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে যাত্রী সেবা সপ্তাহ 2015 এর উদ্বোধন করেছেন রেল সচিব ফিরোজ সালাউদ্দিন। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে বেলুন ও পায়রা উড়িয়ে যাত্রী সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। এরপর বিভিন্ন টিকিট কাউন্টার ও প্ল্যাটফর্ম পরিদর্শন করেন রেল সচিব। এ সময় রেলের যাত্রীদের খোঁজ খবর নেন এবং তাদের বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস দেন তিনি। পরিদর্শন শেষে রেল সচিব সাংবাদিকদের বলেন, রেলপথে সুবিধা বাড়াতে আগামী জুনের মধ্যে 114টি নতুন কোচ সংযুক্ত করা সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। কোনো ব্যক্তি যদি এই ধরনের অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে তার মধ্যে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আগে টিকিট করুক আর ভাড়া পরে টিকিট করুক, তার জন্য ভাড়ার হারের কোনো পরিবর্তন নাই, একই ভাড়া প্রযোজ্য হবে। রেলের যে শিডিউলটা আছে 90%-এর বেশি এই আপনার শিডিউলটা বজায় থাকে, সেই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আমরা আপনার পরিচ্ছন্নতার বিষয়ে জোর দিচ্ছি। আমরা যে টিকিটের ব্যবস্থা, সেই টিকিট যেন মানুষ সহজে পেতে পারে সেই জন্য জোর দিচ্ছি। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলমারি গ্রামে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন শিল্পকর্ম। পরিত্যক্ত কাঠ, বাঁশ, বেত ও ফাইবার থেকে তৈরি করা এই আসবাবপত্র ও উপকরণ বিক্রি হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। আর এই শিল্পকর্মের উপর নির্ভর করে ওই গ্রামের 2 শতাধিক পরিবার এখন স্বাবলম্বী। ওয়াইদুল ইসলামের তোলা ছবি নিয়ে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। আব্দুল জব্বার খান হাতুড়ি বাটাল নিয়ে মগ্ন অন্যরকম এক ধ্যানে। পরিত্যক্ত গাছের গুড়ি থেকে তার হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে সব শিল্পকর্ম। কাঠের তৈরি বিভিন্ন শোপিসের পাশাপাশি বাঁশ, বেত এমনকি ফাইবার দিয়েও তৈরি করছেন আসবাবপত্র সহ বিভিন্ন উপকরণ। এমন শিল্পকর্ম দেখে বোঝার উপায় নেই প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই তার। নিজের এই প্রতিভা না লুকিয়ে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও যুক্ত করেছেন তার এই কর্মযজ্ঞে। উনি মানুষ খুব ভালো। এই টাকা ঢুকে নিয়ে যে আমরা আমাদের বাল বাচ্চা খাই বা আমরা খাই। বিভিন্ন আর্টিস্ট ডিজাইনের কাজ শেখায়, এই ডিজাইনের কাজ শিখে আমি এখানেই কাজ করি, আর কাজ করে আমার পড়াশোনাও ভালোভাবে চালাই। কারো ভাতের খুব কষ্ট, কিন্তু এখানে ওই ভাইয়ের কাজ চলার পরে কোনো লোকের কোনো অভাব নাই। মানুষকে কর্মমুখী করে নিজের গ্রাম কাতলামারিকে বদলে দিতে চান এই কর্মবীর। আমি ক্ষুধা দারিদ্র রাখতে চাচ্ছি না আমার গ্রামে, সবাইকে কর্মঠ বানাবো, সবাইকে কাজ করাবো, শিখাবো। সমাজ পরিবর্তনে জব্বার খানের ভূমিকাকে অনন্য বলে মনে করেন উন্নয়ন কর্মী ও সরকারি কর্মকর্তারা। অসংখ্য মানুষ, নারী, পুরুষ, ছাত্রছাত্রী নানানভাবে এই তার চারুশিল্প এবং কারুশিল্পের সঙ্গে যুক্ত। ওনাকে অনুসরণ করে আমাদের যুব সমাজ যেন আমাদের দেশ গড়ার কাজে আরো ভালোভাবে এগিয়ে আসে। প্রশাসনিক সাহায্য প্রয়োজন হলে আমরা সেটি করব।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন রিসোর্ট, হোটেল ও মোটেলে প্রতি মাসে প্রায় 15 লাখ টাকার কারুপণ্য বিক্রি হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রতিবন্ধী কেন্দ্রে হামলার ঘটনার এখনো কোনো মোটিভ খুঁজে পায়নি পুলিশ। এদিকে নিহত সন্দেহভাজন 2 হামলাকারীর বাড়ি থেকে বিপুল পরিমাণ বোমা, বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। বুধবার বন্দুকধারীর হামলায় হতাহতের ঘটনার পরই সন্দেহভাজন 2 জনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্রের মজুদ উদ্ধার করে পুলিশ। তারা বলছে, হামলাকারীরা অনেকদিন ধরেই পরিকল্পনা করে আসছিল এবং তাদের আরও হামলার পরিকল্পনা ছিল। ক্যালিফোর্নিয়ার ওই প্রতিবন্ধী কেন্দ্রে মুখোশ পরে ও সামরিক পোশাকে 3 বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে 14 জন নিহত ও অন্তত 21 জন আহত হন। পরে পুলিশি অভিযানে 28 বছর বয়সী মার্কিন নাগরিক সৈয়দ রিজওয়ান ফারুক ও 27 বছর বয়সী নারী তাসফিন মালিক নামে 2 সন্দেহভাজন নিহত হয়। তারা সম্পর্কে স্বামী স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। নিহত দম্পতির সঙ্গে কোনো উগ্রবাদী গোষ্ঠীর যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করায় কঠিন মাসুল গুনতে হবে তুরস্ককে। বৃহস্পতিবার ক্রেমলিনে রুশ পার্লামেন্টে দেয়া ভাষণে এ হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কেবল বাণিজ্যিক অবরোধই নয়, তুরস্কের বিরুদ্ধে নতুন করে আরও অবরোধ আরোপের প্রতিশ্রুতি দেন তিনি। তুর্কি সরকারের একটি বড় অংশ আন্তর্জাতিক সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে বলেও অভিযোগ করে পুতিন দাবি করেন, সিরিয়া ও ইরাকের সন্ত্রাসী দলগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। আর এই অপরাধে আল্লাহর পক্ষ থেকেই শাস্তি পাওয়ার যোগ্য হয়েছে তুরস্ক। গেল 24শে নভেম্বর সিরীয় সীমান্তে তুর্কি সামরিক বাহিনীর গুলিতে ভূপাতিত হয় সু-24 যুদ্ধবিমান। এরপর থেকেই রাশিয়া ও তুরস্কের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মাঠ ব্যবহার করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ফিফা। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। এদিকে মাঠ বুঝে পাওয়ায় এবার স্টেডিয়ামটির অবকাঠামোগত উন্নয়নের চেষ্টা শুরু করেছে ফুটবল ফেডারেশন। ফিফা গোল প্রজেক্টের আওতায় গেল বছরের নভেম্বরে কমলাপুর স্টেডিয়ামে শুরু হয়েছিল টার্ফ বসানোর কাজ। চলতি বছরের জুন জুলাইয়ের মধ্যে কাজ শেষ হবার কথা থাকলেও শুল্ক সংক্রান্ত জটিলতায় মাঝপথে বন্ধ ছিল এই কার্যক্রম। পরবর্তীতে সমস্যার সমাধান হলে গেল মাসে শেষ হয় বাকি কাজ। তারপরও অপেক্ষা ছিল ফিফার ছাড়পত্রের জন্য। নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পর গেল নভেম্বরে কমলাপুর স্টেডিয়াম পরিদর্শনে আসে ফিফা প্রতিনিধি দল। আর পর্যবেক্ষণ শেষে মাঠ ব্যবহার করতে বাফুফেকে ছাড়পত্র দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফা থেকে আমাদেরকে অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম মাঠটি বাফুফে কর্তৃক বাফুফের যে কোনো অফিসিয়াল কম্পিটিশন বা অন্য কোনো যে কোনো ফুটবল খেলার জন্য আমরা ব্যবহার করতে পারি। এই মাঠটি অফিসিয়ালি বুঝে পাচ্ছি মর্মে সকল কাগজপত্র আমরা সাইন করেছি, যেটা আমরা ফিফার কাছে পাঠিয়ে দিব। এদিকে মাঠ বুঝে পাওয়া এবার স্টেডিয়ামটির অবকাঠামোগত উন্নয়নে কাজ শুরু করেছে বাফুফে। উদ্যোগ নিয়েছে মাঠের ফ্লাডলাইট, গ্যালারি, ড্রেসিং রুম এবং মিডিয়া বক্স আন্তর্জাতিক মানের করতে। ফুটবল ম্যাচ আয়োজন করার জন্য ন্যূনতম যে পরিমাণ ফ্লাডলাইট প্রয়োজন সেখানে সেই পরিমাণ ক্যাপাসিটি নেই। এখানকার হসপিটালিটি বক্সের ফ্যাসিলিটিসগুলো উন্নত করা, মিডিয়া ফ্যাসিলিটিসগুলো উন্নত করা, স্টেডিয়ামের সিটিং ক্যাপাসিটি বাড়ানো যায়, সেই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার এমপি এবং মাননীয় উপমন্ত্রী জনাব আরিফ খান জয়, তাদের কাছে আমরা সম্প্রতি অ্যাপ্রোচ করেছি। কমলাপুরের টার্ফ বুঝে পাওয়ার পর এবার বাফুফের ভাবনায় সিলেট একাডেমি মাঠ। আর এ ব্যাপারে ইতোমধ্যে ইতিবাচক ইঙ্গিত দিয়ে রেখেছে ফিফা। ফিফা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে পরবর্তী গোল প্রজেক্টের। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ব্যস্ত ছাপাখানা শ্রমিকরা। নির্ধারিত সময়ের আগেই সব স্কুলে বই পৌঁছানোর আশাবাদ। সচেতনতার অভাব আর প্রয়োগ না থাকায় দেশে অহরহ ভাঙা হচ্ছে আইন। নজরদারির পাশাপাশি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার তাগিদ সংশ্লিষ্টদের। পৌর নির্বাচনের যোগ্য প্রার্থী বাছাইয়ে বিচার বিশ্লেষণে ব্যস্ত ভোটাররা। চলছে অনানুষ্ঠানিক গণসংযোগও। রাজধানীতে মুদ্রা ও মানব পাচারকারী চক্রের এক পাকিস্তানি নাগরিক সহ 6 সদস্য আটক। নাশকতার জন্য অর্থ সংগ্রহ করছিল তারা, তথ্য র্যাবের। এবং নিরাপত্তা ছাড়পত্র ছাড়া এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না কেউ। বিদেশ ভ্রমণের পর গ্রিন কার্ডধারীদেরও লাগবে এই অনাপত্তিপত্র। দুর্ভোগের আশঙ্কায় প্রবাসীরা।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।